हम बोले हैं जो हम रिजाइन क्यों किए हैं, किंतु यह जो ये घोटाला ये चलते ही रहा और लग रहा, ऐसा महसूस हो रहा कि सभी इन्वॉल्व है। सभी तो नहीं है। एक दो संदेश काली का जो इंसिडेंट, उसके बाद हम सोचा कि रहना नहीं चाहिए, रिजाइन करना चाहिए। और आज 152 डेज मेरा घर पे ईडी भेजा गया था और उसमें পার্টি আমি কিছুক্ষণ আগে স্পিকারের কাছে সই করে ইস্তফা দিলাম, দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলাম। সন্দেশখালির ঘটনা আমাকে খুবই আশাহত করেছে, অনেক দিন ধরে নাড়া দিয়েছে। আমার বাড়িতে 12ই জানুয়ারি ইডি এসেছিল, সেই নিয়ে দলের কোনো শীর্ষ কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেননি। দলের সুপ্রিমো CM 52 দিন পর্যন্ত তিনি আমার ও আমার পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করেননি। তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, আমার থাকা উচিত না এই দলে। যেখানেই দেখেছি সেখানেই দুর্নীতি। ভালো কাজের জন্য দলে কিছু ভালো মানুষ থাকে, তাদের গুরুত্ব দেওয়া হয় না। অন্য কোনো দলে যোগদান করবেন সেই প্রসঙ্গে এটা এখন বলা যাবে না। এখন আমি ফ্রি বার্ড। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. এমএলএশিপ থেকে রিজাইন করলেন, তারপর রেজিগনেশন কি দিয়ে দিলেন? হ্যাঁ, রেজিগনেশন দিয়ে দিলেন? রেজিগনেশন দিলাম। অনারেবল স্পিকারের সামনে দিতে হয়, সই করে দিতে হয়। হ্যাঁ, তো ওনার সামনে সই করে হ্যাঁ, মেম্বারশিপ থেকে রিজাইন করলাম। মানে এমএলএ পদ থেকে? হ্যাঁ, ওটা তো মেম্বারশিপই বলে। আর অন্যান্য পদগুলোর রেজিগনেশন তো দিতে হয় না, এমএলএ পদ দিলেই তো অটোমেটিক্যালি। আমি 1 তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি। কাকে দিয়েছেন? মাননীয় সুপ্রিমো হ্যাঁ, শ্রীমতী মমতা ব্যানার্জি, হ্যাঁ, অভিষেক ব্যানার্জি, হ্যাঁ, সুব্রত বক্সী, হ্যাঁ, এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল, হ্যাঁ, যেমন ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ, যেমন ছিল বিভিন্ন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, হ্যাঁ, সাগর দত্ত মেডিকেল কলেজের RKC চেয়ারম্যান, এগুলো সব আমি 1 তারিখেই আমি সমস্ত রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি। মানে 1 তারিখে। এরপর কি? এবং আমি গাড়িও ছেড়ে দিয়েছি 1 তারিখে। এরপর কি? এরপর কি? না, এরপরটা পর বলুন। এরপর বিজেপির কি ক্যান্ডিডেট হবে? আমি জানি না, সেটা কি করে জানবো? এইটাকে বলার অধিকার আমার আছে। হ্যাঁ, বিজেপিকে যোগ দেবেন? দেখি, সেটা আমি এখন ভাববো। এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড। হ্যাঁ। এখন আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। হ্যাঁ, আগামী দিনটায় আমি দেখবো, আমি ভাববো কি করব। এই 52 দিনের এই যে মানসিক লড়াই, তারপরে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, কি বলবেন? 52 দিন তো বটেই, একটু বেশি করে, তার আগের থেকেই ছিল, অনেক দিন ধরেই ছিল। কিন্তু ইদানিংকালে, আমি তো বললাম, ইদানিংকালে যে এত এই দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এখানে যাচ্ছি শুনছি, অ্যাসেম্বলির ভেতরে, অ্যাসেম্বলির বাইরে, তারপরে এই আমাদের এই যে ঘটনাটা ঘটল সন্দেশখালি, সেই সমস্ত ব্যাপারগুলো আমার মনকে খুবই নাড়া দিয়েছে। আর আরেকটা কথা, সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন? না, ও সমস্ত কোনো বার্তা টার্তার কোনো ব্যাপার ট্যাপার নাই। রাজনীতির ময়দানেই হবে। আর তারপরে তো এই ঘটনাগুলো রয়েছেই। আলোচনা করবো না, I will not discuss this matter because it's a legal matter, এবং I on the perspective of legality involved in the letter of resignation আমাকে অর্ডার দিতে হবে। না না, আমি বলছি স্যার নিয়মটা কি? আমি নিয়ম যা আছে নিয়মটা আমি ফলো করবো। যখন আমি অর্ডার দেবো তখন আপনারা দেখে নেবেন। অনুভব করবেন স্যার? অভাব অনুভব খারাপ লাগছে আমার। তাপস রায়ের সঙ্গে দীর্ঘদিন আমরা কাজকর্ম করেছি, তো রাজনৈতিক ধারাবাহিকতা এরকম আছে। এর আগেও আমরা অনেককে দেখেছি আমাদের সদস্য পদ থেকে
পদত্যাগ করে অন্য দলে চলে গেছেন, এটা কি বলার আছে। কিন্তু স্যার একটা তো দৃশ্যের দেখালেন যে উনি যদি অন্য দলেও যান তার আগে বিধায়ক পদ ছাড়লেন, যেটা এখন মানে বিরল মানে অনেক ক্ষেত্রেই। না না, আমার এর আগেও এরকম ঘটেছে, বিরল কিছু না। আইনত করতে গেলে পরে এটা সঠিক কাজ উনি করেছেন। বিধায়ক এবং আপনার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক আছে, যে পদত্যাগ ব্যক্তিগতভাবে কি মনে করেন? আমি কি বলবো, আমার খুব খারাপ লাগছে তাপস রায় পদত্যাগ করছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নয়। দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজকর্ম করেছি, এইটুকুই আমি বলবো। কিন্তু এবং স্যার আপনার বিধানসভা চালানোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে তাপস রায়ের একটা বড় ভূমিকা থাকে। তিনি উঠে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে বা বিরোধীদের কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, বা হাউস যাতে ভালোভাবে চলে, এটা তাপস রায়ের কিন্তু একটা মোটিভ থাকে। এবং একটা কথা, যার এখানে অনেক মন্ত্রিসভার সদস্য রয়েছেন, আমাদের দায়িত্বপূর্ণ প্রাপ্ত অনেক ব্যক্তিত্ব রয়েছেন, আমাদের চিফ হুইপ রয়েছে এবং আরও অনেকে রয়েছেন, যে যার দায়িত্ব পালন করবেন। কিন্তু অ্যাডিশনাল করে তো কিছু বলার নেই। স্পিকারকে স্পিকারের দায়িত্ব পালন করতে হবে, চিফ হুইপকে তার দায়িত্ব পালন করতে হবে, পরিষদীয় মন্ত্রীকে তার দায়িত্ব পালন করতে হবে, যাকে যা দায়িত্ব দেওয়া রয়েছে তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। অ্যাডিশনাল কিছু এর বেশি নেই। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। ইস্তফা দিলাম যে ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি 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 এবং একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালির ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে 52 দিন, সেটা এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিস ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে, এই ডিবেট চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন। কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোনো অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নাও, আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়।
আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু, সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিয়ে আগে অনারেবল স্পিকারের সামনে সই করে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বার, তার থেকে আমি ইস্তফা দিলাম। এবং এর পূর্বেই 1 তারিখে আমি যে বিভিন্ন পদে ছিলাম সরকারের এবং দলীয়, সেখান থেকেও আমি ইস্তফা দিয়েছি। 1 মার্চ আজকে এমএলএ থেকে রিজাইন করলাম। এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড,